আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি মাইক্রোসফট এক্সেল বেসিক টিউটোরিয়াল ক্লাসে। শুরু করছি আজকের এই ক্লাসটি। প্রথমে আমি দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেলটি ওপেন করতে হয়। তারপর আমরা অন্যান্য আরও যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব পর্যায়ক্রমে। আমার সাথে থাকার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনি যদি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলে, আশা করি আপনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, লাইক এবং কমেন্ট করে যাবেন। চলুন শুরু করি আজকের এই ক্লাসটি। প্রথমে আমি দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটি ওপেন করতে হয়। আমরা বিভিন্নভাবে ওপেন করতে পারি। রাইট বাটন ক্লিক করে এরকম ফিচার আসবে, নিউতে যেয়ে আমরা এখান থেকে ওপেন করতে পারি। কিন্তু আমার এখানে এটা দেখাচ্ছে না। আমরা আবার আরেকটা ভিন্নভাবে যাই। দেখি, এই যে স্টার্ট মেনুতে যেতে পারি। আমরা কোথায় যেতে পারি? স্টার্ট মেনুতে যেতে পারি। স্টার্ট মেনুতে গিয়ে আমরা কি করতে পারি? আমাদের এই সফটওয়্যারটি ওপেন করতে পারি। সার্চ করি। মাইক্রোসফট এক্সেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা বিভিন্ন অ্যাকাউন্ট সেকশনে কাজ করেন তাদেরকে অবশ্যই মাইক্রোসফট এক্সেলের নলেজ রাখতে হয়। এই যে আমরা পেয়ে গেছি মাইক্রোসফট অফিস। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখা যাচ্ছে আমাদের অনেকগুলো অপশন চলে এসেছে। দেখা যাচ্ছে মাইক্রোসফট এক্সেস, মাইক্রোসফট ক্লিপ অর্গানাইজার, মাইক্রোসফট এক্সেল 2010। আমরা আসলে এই যে মাইক্রোসফট এক্সেলটি পেয়ে গেছি। আমরা এখন এটার উপর মাউসের বাম বাটন ক্লিক করব। এখন আমাদের কি হয়ে গেল? মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটি ওপেন হয়ে গেল। আমরা প্রথমেই পরিচিত হব এই শীটটির সাথে। আমরা এই যে দেখতে পাচ্ছি ছোট ছোট ঘর, এই ঘরগুলো হচ্ছে নাম হচ্ছে সেল। এই ছোট ছোট ঘরগুলোর নাম হচ্ছে কি? সেল। তারপর আমরা এই যে এরকম এই যে সিলেক্ট হয়ে গেল, এটা এক একটা কলাম, এক একটা কলাম এভাবে। আবার এই যে সিলেক্ট হলো, এটা আমরা বলবো রো। ডান পাশে যে সিলেক্ট পুরোটা হচ্ছে রো, আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে কলাম। আর এই ছোট ছোট ঘরগুলোকে বলা হয় সেল। আর এই পাশে অনেক অপশন রয়েছে, ফাইল আছে। এই ফাইল থেকে আমরা কি করতে পারি? আমরা যে ডকুমেন্টে কাজ করবো সেভ করতে পারবো। তারপরে সেভ এজ আমরা পাসওয়ার্ড দিয়ে সেভ করতে পারবো। আবার এখান থেকে আমরা কি করতে পারবো? ওপেন করতে পারবো আমাদের ফাইল। আমরা এখানে খুঁজে পাবো রিসেন্ট ফাইল যেগুলো কাজ করছি। তারপর নিউ ডকুমেন্ট যদি আমাদের নিতে হয়, আমরা কাজ করার পর আমাদের নিউ ডকুমেন্ট নিতে পারে, তখন আমরা যে ব্ল্যাঙ্ক আছে ব্ল্যাঙ্কে ক্লিক করলে আমাদের নিউ ডকুমেন্ট তৈরি হয়ে যাবে। এইভাবে আমরা কি করতে পারি? কাজ করতে পারবো। তাহলে আমরা এখন যেটা করব, প্রাথমিকভাবে আমরা শিখে নিই কীভাবে যোগ বিয়োগ করতে হয়। আজকে প্রথমে আমি যোগের বিভিন্ন যে উপায়গুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। আমরা সংখ্যাগুলো লিখে নিই। আমরা কি করব? ট্যাব বাটন ক্লিক করলে দেখা যাবে রাইটে চলে যাবে আস্তে আস্তে। এন্টার বাটন দিলে নিচে আসবে, ট্যাব বাটন দিলে ডান পাশে চলে যাবে। আমরা যদি ব্যাকে আসতে চাই তাহলে কিবোর্ড থেকে যে অ্যারো চিহ্ন আছে, লেফট অ্যারো, রাইট অ্যারো, আমরা সেখানে ক্লিক করলে ডানে বামে যেতে পারবো। এবং আমরা যদি অ্যারো বাটনের উপর এবং নিচে ক্লিক করি তাহলে উপর নিচে যেতে পারবো। আমরা ভুল হলে স্পেস ক্লিক করে আমরা ডিলিট করতে পারবো। তারপরে কি? এই যে আমরা কি করব এখন? এগুলো যোগ করব। যোগ করার জন্য আমাদের কি করতে হবে? আমরা যদি ম্যানুয়ালি যোগ করি তাহলে কিভাবে যোগ করব? আমরা এই ঘরগুলো কিছু করলে কি করতে পারি? আরো বড় করে নিতে পারি। সেটা কিভাবে বড় করব? যেমন এই যে এখানে আছে, আমরা আচ্ছা একটু বড় করলাম। আমরা এখন কি করব? ইকুয়াল চিহ্ন দেবো। ইকুয়াল চিহ্ন দিলে আমরা ম্যানুয়ালি যদি যোগ করি তাহলে কি করব? এই ক্লিক করব। ক্লিক করে আমরা কিবোর্ড থেকে প্লাস চিহ্ন দিলে এটা কিন্তু যোগ হয়ে যাবে। এটা
প্লাস চিহ্ন দিলে আমাদের কি হয়ে যাবে, তারপর আমরা ম্যানুয়ালি যদি আমরা এই প্রথম দুটো যোগ করি তাহলে ম্যানুয়ালি সিলেক্ট করব। আমাদের প্রথম দুইটা যোগ করে দেখাই। প্রথমত এন্টার দিব, এখন এন্টার দিলে এই যে 500 হয়ে গেছে, 500 হয়ে গেছে। আমরা ম্যানুয়ালি যোগ করলে এইভাবে আমরা যোগ করতে পারবো। আর যদি আমরা সবগুলো যোগ করি তাহলে সবগুলো যোগ করতে গেলে তখন আমাদেরকে আবার একটু ভিন্নভাবে যোগ করতে হবে। তো আমরা সবগুলো ম্যানুয়ালি যোগ করতে পারবো। ইকুয়াল দিলাম। আমরা সবগুলো যদি ম্যানুয়ালি যোগ করতে চাই তাহলে আমরা কিন্তু সেটাও করবো। এই প্রথমত আমরা এটা ক্লিক করব, তারপরে কি দেব, আমরা কি দেব, প্লাস চিহ্ন দিয়ে দেব। তারপরে আমরা আরেকটা ক্লিক করব, তারপরে আবার আমরা কি দেব, প্লাস চিহ্ন দেব। তারপরে আমরা আরেকটা ক্লিক করব, তারপরে আমরা এইভাবে আমরা কিন্তু ম্যানুয়ালি সবগুলো ম্যানুয়ালি যোগ করতে পারব। সবগুলো আমরা ম্যানুয়ালি যোগ করে ফেললাম। কত হলো সবগুলো ম্যানুয়ালি যোগ করে, 200, 300, কত হলো 500, 1000, 300, 1300, 1800। ঠিক আছে, তাহলে আমরা ম্যানুয়ালি কিন্তু এবার যোগ করতে পারি। আবার সবগুলো যদি আমরা ফর্মুলা ইউজ করে যোগ করতে পারি, আমরা ফর্মুলা যদি চলে যাই সেক্ষেত্রে আমরা ফর্মুলা যোগ করেও, এই যে ফর্মুলা ইউজ করে আমরা যোগ করবো, এই যে ফর্মুলা টেবিলের সেকেন্ড। আচ্ছা, আমরা এখন ইকুয়াল চিহ্ন করব। ফর্মুলা ইউজ করে আমরা যেমন সাম লিখব, প্রথমে কি লিখবো, সাম। সাম সাম লেখার পরে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেব। তারপরে আমরা কি করব, এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা কি করব, এ পর্যন্ত সিলেক্ট করলাম আমরা। তাহলে আমাদের C2 থেকে G2 পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে। আমরা আর একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো। এখন আমরা যদি এন্টার চাপ দিই, এখানেও কিন্তু আমাদের 1800 হয়ে গেছে। তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করে আমরা এইভাবে যোগ করতে পারি, কিন্তু ফর্মুলা ইউজ করে আমরা যোগ করতে পারি। তাছাড়া আমরা কি করতে পারি, ফর্মুলা ছাড়াও আমরা আরেকটা উপায়ে যোগ করতে পারি। সবগুলো একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করে নিলাম। এখন আমরা কি করব, এই যে এখানে অটো সাম আছে, আমরা অটো সামে ক্লিক করব। অটো সামে ক্লিক করার পরে এই যে আমাদের কিন্তু 1800 হয়ে গেছে। এই যে আমরা কিন্তু 1800 পেয়ে গেছি। তার মানে এইভাবেও কিন্তু আমরা যোগ করতে পারি, তাই না? এখন আমরা তারপরে আমরা এখন শিখবো যেটা আরো কিছু উপায় আমরা শিখবো। এখন আমি সংখ্যাগুলো লিখে নেই, আরো কিছু সংখ্যা লিখি। ট্যাব বাটন ক্লিক করব। সবসময় ট্যাব বাটন ক্লিক করলে ডাইনে যেতে থাকবে। তারপরে আমরা কি করব, এখন এন্টার দিলে আবার শুরুতে চলে আসছে। এন্টার বাটন ক্লিক করার সাথে সাথে আবার কিন্তু শুরুতে একবার বামে চলে আসছে। আবার আমরা লিখব 300, এবার লিখে যাব। তারপরে পর্যায়ক্রমে আমরা লিখে যাব। আমরা আবার কি করব, ট্যাব বাটন ক্লিক করছি, আমরা এন্টার দেব। এন্টার দিলে আবার প্রথমে চলে যাবে। আমরা কিন্তু এখন এইগুলো যোগ করে দেখাবো। সেক্ষেত্রে আমরা দুইটা ঘর বাকি রেখে নিলাম। এখন আমরা যদি যোগ করি তাহলে কি করব, তাহলে আমরা ইকুয়াল চিহ্ন দেব। ইকুয়াল চিহ্ন দিয়ে আমরা কি করব, ইকুয়াল চিহ্ন দিয়ে আমরা টিপ লিখবো, সাম লিখবো, এস সাম দিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেট দেব। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা কি করব, সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে আবার আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেব।
ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা 1100 আমাদের যোগ হয়ে গেল। এখন আমরা এইটাকে ধরে যদি আমরা এই যে এটাকে ধরে আমরা ডান দিকে টেনে নিয়ে আসি এই ঘর পর্যন্ত, দেখুন অটোমেটিক্যালি সবগুলোর যোগফল কিন্তু নিচে নেমে গিয়েছে। এখন আরো একটু ম্যাজিক দেখেন যে আমরা এখানের সংখ্যাগুলো যদি পরিবর্তন করি তাহলেও কিন্তু যোগফল পরিবর্তন হতে থাকবে। এখানে আমরা যদি কি করি, এখানে যদি আমরা 300 দিয়ে আমরা ট্যাব বাটন চলে যাই, 1400 হয়ে গেছে। আবার আমরা এখানে 300 আবার এখানে দিলাম 1300 হয়ে গেল। আবার এখানে 300 দিলাম। এরকম করে আমরা যদি সংখ্যা পরিবর্তন করতে থাকি তাহলে কিন্তু যোগফলও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি হবে এখন সবগুলো। এভাবে কিন্তু মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে কিন্তু খুব সহজেই কি করা যায়, এই কাজগুলো করা যায়। এই যেভাবে যোগফল পরিবর্তন, এইভাবে আমরা যদি এখানে সংখ্যা লিখি এইভাবে যোগফল কিন্তু পরিবর্তন হতে থাকবে। আচ্ছা, আপনারা দেখলেন এখন যুগের কয়েকটি ধাপ। এখন আমি দেখাবো কিভাবে বিয়োগ করতে হয়। খুবই সিম্পল, বেসিক, যারা আমরা একেবারেই জানি না তাদের জন্য খুবই বেসিক একটি বিষয় এবং সহজ। আমরা এখন বিয়োগ করে দেখাবো, দুটো সংখ্যা আমরা বিয়োগ করে দেখাবো, দেখবো। এখন নিচে উপরে আমরা যে কোনোভাবে বিয়োগ করতে পারি। মানে এখানে দুইটা সংখ্যা আমরা বিয়োগ করব, তাহলে আমরা প্রথমেই ইকুয়াল চিহ্ন দিতে হবে, তারপরে একটা আমরা কি করব, সিলেক্ট করে ফেলবো। সিলেক্ট করার পরে আমরা যে কাজটি করব, মাইনাস চিহ্ন দেব। কিবোর্ড থেকে মাইনাস চিহ্ন আছে কোথায় আমরা দেখি, মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। তারপরে আমরা এটা ম্যানুয়ালি সিলেক্ট করে ফেললাম। এখন আমরা এন্টার বাটন ক্লিক করব কিবোর্ড থেকে। দেখুন বিয়োগফল কিন্তু 100 হয়ে গেছে। এইভাবে আমরা নরমালি বিয়োগ করতে পারি। এখন আমি যদি গুণ করতে চাই, সেক্ষেত্রে আমি একটা সংখ্যারে গুণ করতে চাই, যদি 300 আমরা গুণ করব 5 দিয়ে, তাহলে সেক্ষেত্রে আমরা ইকুয়াল চিহ্ন ইউজ করলাম। তাহলে সেক্ষেত্রে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমরা কিবোর্ড থেকে কোথায় আমাদের গুণ চিহ্ন আছে সেটা দেখে নেব। কিবোর্ডের থেকে আমরা কি করলাম, শিফট চেপে ধরে আমরা সিলেক্ট করে নেব। এখন আমরা দেখুন এন্টার বাটন চাপ দেব, এখন গুণফল হয়ে গেছে 1500। এভাবে আমরা কি করতে পারি, যোগ বিয়োগ গুণ এবং ভাগ করে দেখাবো। এখন আমি আবার কিভাবে ভাগ করা হয় সেটাও আমরা দেখাবো, দেখব। সেক্ষেত্রে আমরা সমান চিহ্নটা দিয়ে ফেলি। এখানে আমরা 300-কে ভাগ করব। প্রথমে 300 সিলেক্ট করে নিলাম। এখন কিবোর্ড থেকে আমরা যে কাজটা করব, ভাগ চিহ্ন আসলে এরকম ভাবে দেওয়া নেই। এখানে আমরা কিবোর্ডে অবলিক চিহ্ন, যেটাকে আমরা জানি, সেই অবলিক চিহ্নটাকে এখানে ভাগ চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আমরা কি করব, এখন সিলেক্ট করলাম। এখন আমরা পরেরটা ম্যানুয়ালি সিলেক্ট করে নেব। তাহলে এখন আমরা যদি এন্টার চাপি, দেখা যাবে যে ভাগ হয়ে গেছে। এই যে দেখুন আমরা 300-কে 5 দিয়ে ভাগ করেছি, 60 হয়ে গেছে। এইভাবে আমরা বেসিক যে যোগ গুণ ভাগ আমরা করতে পারি। তাছাড়া আরো অনেক বিষয় আছে, যেমন আরো কিছু বিষয় আপনাদের দেখাই। যেমন এখানে আমি একটা সংখ্যা যদি লিখি, মনে করেন 1 2, আবার মনে করেন সিরিয়াল দেওয়া দরকার, এরকম দিই, তাহলে আমি দুইটা সংখ্যাকে আগে কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করে যদি দেখুন এটা সিলেক্ট করে যদি আমরা এটা ধরে এরকম করে টান দিয়ে নিচে নিয়ে আসি, দেখেন কত হয়ে গেল। এইভাবে চলতেই থাকবে, একে থেকে একেবারে 25। আমার বারবার লেখা লাগলো না, আমি একেবারেই কি করলাম, লিখে সিলেক্ট করে টান দিলাম আর নিচে চলে আসলো। এখন মনে করেন আমি যদি তারিখ লিখি, তারিখ যদি লিখি, মনে করেন তারিখ লিখলাম 1/2/2024 তারিখ লিখলাম। এখন তারিখ লিখে আমি যদি কি করি, এখানে ধরে এরকম করে কি করে ধরে
টান দিই, দেখেন আমার কিন্তু তারিখ চলে এসেছে, এই যে 1-2-4, তার মানে আমার এটা কিন্তু জানুয়ারি মাসের কি জানুয়ারি মাসের তারিখটা চলে এসেছে, 2024 সালের তারিখটা চলে এসেছে। এখন দেখেন একটু বিষয় লক্ষ্য করলে নিচে কিন্তু এই যে এইগুলো দেখা যাচ্ছে না, এর কারণ কি? কারণটা হচ্ছে এই ঘরটা কিন্তু ছোট, তারিখের সংখ্যাটা কিন্তু আস্তে আস্তে বড় হয়ে গেছে। তাহলে আমরা যদি এই ঘরটাকে টেনে, এই ঘরটাকে আমরা কিভাবে বড় করব সেটা দেখে নেই। এই যে এই চিহ্নটা আসতে হবে, এই চিহ্নটা যখন আসবে তখনই আমরা কি করব, এটাকে ধরে এই যে এরকম করে আমরা এরকম করে বড় করে দেব। এই দেখেন এখন কিন্তু দেখা যাচ্ছে এই ঘরটা বড় করার উপায় হচ্ছে এরকম ধরে এরকম চিহ্ন আসতে হবে, এই লাইন বরাবর ধরলে চিহ্নটা আসবে, তখন আমরা মাউসের লেফট বাটন চেপে আমরা ডাইনে সরিয়ে নিব, তখন আমাদের কিন্তু এই ঘরটা কিন্তু বড় হয়ে যাবে। দেখে এখন এখন কিন্তু ঘরটা বড় হয়ে গেছে। আর দেখা যাচ্ছে যে এই তারিখগুলো কিন্তু একবারে ঘরের ডান দিকে চলে এসেছে। আমরা এটাকে যদি মাঝখানে রাখতে চাই অথবা বাম পাশে রাখতে চাই, তাহলে আমাদের একটা কাজ করতে হবে। এখানে অ্যালাইনমেন্ট আছে, অনেকগুলো ঘর আছে অ্যালাইনমেন্টের, এখানে দেখেন সেন্টার আছে, এটা কিন্তু আমি একেবারে সেন্টারে আছে, এই যে সেন্টারে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা মাঝখানে চলে এসেছে। আমরা লক্ষ্য করছি যে সেন্টারে ক্লিক করার সাথে সাথে এটা মাঝখানে চলে এসেছে। আবার এটা কি, এটা আছে অ্যালাইন টেক্সট রাইট, রাইটে যদি আমরা ক্লিক করি আবার কিন্তু রাইটে চলে যাবে। আবার এখানে খেয়াল করি আমরা, এখানে আছে অ্যালাইন টেক্সট লেফট, যদি লেফটে ক্লিক করি তাহলে এটা বামে চলে যাবে। আচ্ছা, আমরা যদি মাঝখানে রেখে দিই তাহলেই মনে হয় বেটার হয়। এখানে মাঝখানে রাখা যায়, এই যে মাঝখানে চলে এসেছে। তাহলে আমরা দেখলাম যে এরকম লেখা যদি আমরা লিখি তাহলে কিভাবে পর্যায়ক্রমে তারিখ আমরা বারবার লিখতে গেলে তো একটা অবশ্যই একটা একটা বিরক্তিকর একটা বিষয়। সেক্ষেত্রে আমরা একবারে তারিখটা লিখে আমরা যদি এরকম করে কি করে দিই, সিলেক্ট করে টেনে নিয়ে আসি নিচে, তাহলে আমাদের কিন্তু অটোমেটিক্যালি দেখেন একেবারে 29 তারিখ পর্যন্ত, জানুয়ারি 29 তারিখ পর্যন্ত এখানে চলে এসেছে। এবং এই যদি কোনো দেখা যায় যে তারিখগুলো স্পষ্ট দেখা যাচ্ছে না, তখন আমরা এই ঘরগুলোকে কি করবো, এরকম করে বড় করে ফেলবো। এটা আমরা যে কোনো দিকে বড় করতে পারি, বামে বড় করতে পারি, এটা শুধু ডানে বড় হবে তা নয়, এটা বামে বড় করতে পারি, আবার কি করতে পারি, ডানেও বড় করতে পারি। সব দিকে ছোট বড় করা যাবে, সমস্যা নাই, সব দিকে আমরা ইচ্ছে করলে ছোট বড় করতে পারবো। আচ্ছা, এইভাবে কিন্তু আমাদের এগুলো কাজগুলো করতে পারি। এরপরে আমরা যে বিষয়গুলো দেখব, দেখুন এই যে এইগুলোর সাথে আমরা সিলেক্ট করি, আগে সিলেক্ট করি। প্রথমে আমরা কি করব, সিলেক্ট করব। এই যে আমরা এইগুলো লিখলাম, এগুলোর কি টাকা না ডলার না কোন কারেন্সি এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না। তাহলে আমরা যদি কারেন্সি উল্লেখ করতে চাই তাহলে আমাদের যেতে হবে, এই যে এখানে আমরা লেখা দেখছি জেনারেল, এখানে আমাদের ক্লিক করলে পরে অনেকগুলো অপশন চলে আসবে। দেখুন এখানে চলে এসেছে জেনারেল মোড, নাম্বারিং মোড। যদি নাম্বারে ক্লিক করি তাহলে দেখুন এরকম দশমিক আসবে, মানে দশমিক দিয়ে যদি আমরা লিখতে চাই এরকম আসবে। আবার যদি আমরা এটাকে আবার আগের অবস্থায় ফেরত আনতে চাই তাহলে আমাদের জেনারেল মোডে ক্লিক করলে আমরা কিন্তু আগের অবস্থায় ফিরে পাবো। এরপরে আমরা যদি কারেন্সি উল্লেখ করতে চাই, এই যে এখানে অ্যাকাউন্টিং আছে, আমরা দেখুন এই যে আগেই চিহ্নটা চলে এসেছে অ্যাকাউন্টিংয়ে, মানে তারপরে আমরা যদি এটাকে আবার জেনারেলে ক্লিক করি জেনারেলে চলে আসবে। এরপরে আমরা এখানে কারেন্সি আছে, কারেন্সি ডলার চলে এসেছে। এরপরে আমরা এখানে আরো আছে যে শর্ট ডেট আছে, যে শর্ট ডেট, যদি আমরা এখানে শর্ট ডেট দিতে চাই তাহলে আমরা শর্ট ডেট বানাতে পারবো এরকম। যাই হোক, আমরা আবার চলে যাব, এখান থেকে আমরা যদি ডেট বানাতে চাই তাহলে যে ডেটের অপশনও আছে, কিন্তু এই যে শর্ট ডেট আছে, লং ডেট আছে। আমরা যদি কখনো এডিট করতে চাই তাহলে আমরা এডিট করতে গেলে আমরা এই লেখাটাকে যদি আমরা এডিট করতে চাই তাহলে আমাদের যে মোড নাম্বার ফরম্যাট আছে সেখানে যেতে হবে। মোড নাম্বার ফরম্যাটে গেলে যে এখান থেকে কিন্তু আমরা এই যে এইটা বর্তমানে আছে, এইটা শর্টটা এইটা আছে, আমরা যদি বলি যে না আমরা এইটা ক্লিক করব, তাহলে আমরা যদি ওকে বাটন ক্লিক করি তাহলে কিন্তু আবার এরকম হয়ে যাবে। কাজে আমরা কি করব, আমরা নরমাল মোডে চলে যাই। এখানে আমাদের একটা সংখ্যা লেখা ছিল, সংখ্যা আগের অবস্থায় ফিরে পেয়েছে। আমরা যদি আগের অবস্থায় ফিরে পেতে চাই তাহলে জেনারেল মোডে ক্লিক করতে হবে। এইভাবে কিন্তু আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এই করতে পারি। তাছাড়া আমরা যদি কোনো শীট তৈরি করতে চাই, কোনো প্রতিষ্ঠানের স্যালারি শীট বা বিভিন্ন অপশন করতে চাই, তাহলে সেক্ষেত্রে
আমি আর একটা নতুন ডকুমেন্ট নিয়ে নিই, নিউ, নতুন আর একটা ডকুমেন্ট নিয়ে নিই। এই যে আমাদের নতুন চলে এসেছে। এখন আমরা খেয়াল করি, যদি আমরা এখানে কোনো এখানে একে থেকে এরকম পুরোটা আছে, আমরা যদি মানে এই যে আমাদের বেড়ে গেছে। আমরা যদি আর একটা কলাম বা রো নিতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এখানে মাউস রেখে রাইট বাটন ক্লিক করতে হবে, তারপরে এই যে ইনসার্ট দিলে আমাদের এরকম ভাবে রো তৈরি হতে থাকবে। তাহলে আমরা একটা কাজ করি, লিখি আমরা এবার লিখলাম গ্রুপ অফ কোম্পানি লিমিটেড। তারপরে আমরা লিখলাম। আমরা এখন আমরা এই লেখাটাকে দেখুন, আমরা কিন্তু এইটা কিন্তু একটা সেলের ভিতর লেখাটা, কিন্তু লেখাটা কিন্তু এখানে অনেক বড় জায়গা হয় নাই, একবার এই পাশে চলে এসেছে। তাহলে আমরা কি করতে পারবো, এই লেখাটাকে আমরা ধরে সিলেক্ট করে আমরা কি করতে পারবো, একেবারে এখানে সিলেক্ট করে নেব। আমরা তো লেখাটাকে আমরা যদি এভাবে ধরে সিলেক্ট করি, দিলাম ঘরটাকে আমরা এই পর্যন্ত সিলেক্ট করলাম। এখন আমরা এই লেখাটাকে কি করব, এখানে দেখুন একটা অপশন আছে মার্জ এন্ড সেন্টার। আমরা যদি মার্জ এন্ড সেন্টারে ক্লিক করি তাহলে লেখাটা কিন্তু একবার মাঝখানে চলে এসেছে। এখন এই লেখাটাকে যদি আমরা বড় করতে চাই, তাহলে বড় করতে গেলে আমাদেরকে যে কাজটা করতে হবে, দেখুন এখানে ফন্ট সাইজ দেওয়া আছে, এই ফন্ট সাইজের উপর ক্লিক করব। ফন্ট সাইজের উপর ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু এরকম সাইজ চলে আসবে। আমরা কিন্তু এখান থেকে এরকম একটা সাইজ আমরা নিয়ে নিতে পারি। সাইজ নিয়ে নিলাম। এখন এই লেখাটাকে যদি আমরা একটা কালার দিতে চাই, কালার দিতে গেলে আমাদের লেখাতে কালার দিতে চাই, এটা এখানে হচ্ছে ফন্ট কালার। তাহলে আমরা এই কালারটাকে যদি দিতে চাই, এই কালারটা দিলাম আমরা লেখাটাকে। এখন লেখাটাকে আমরা বোল্ড করা দরকার। লেখাটাকে যদি বোল্ড করতে চাই, এখানে যে বি বোল্ড, আমরা বোল্ডে ক্লিক করব। দেখুন লেখাটা কিন্তু বোল্ড হয়ে গেছে। এখন আমরা যদি ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে চাই, তাহলে আমরা যে কাজটা করব, এই যে এইখানে আমরা একটা কালার আছে, দেখুন ক্লিক করলাম, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেল। এখন আমাদের এই লেখাটাও আমরা কিন্তু মাঝখানে নিয়ে আসতে চাই, সেজন্য আমাদের কি করতে হবে, ঠিক আগের মতোই আমাদেরকে কি করতে হবে, এই সিলেক্ট করতে হবে। এখন আমাদের সেই আগের মতো এই কাজটা করতে হবে, মার্জ এন্ড সেন্টারে দিতে হবে। এখন আমরা ক্লিক করলাম, দেখুন লেখাটা কিন্তু এখানে চলে এসেছে। তাহলে আমরা যদি এই লেখাটাকে বড় করতে চাই, বোল্ড করতে চাই, আগে বোল্ডে আমরা চলে গেলাম, বোল্ড। আর এরপরে আমরা লেখাটাকে যদি বড় করতে চাই একটু, তাহলে আমরা 22 দিয়ে দিলাম। এরপরে আমরা একটা কালার দিয়ে দিই, কালারটা হচ্ছে এরকম কালার। তাহলে কিন্তু আমরা কিন্তু এইভাবে কিন্তু
হেডলাইন তৈরি করতে পারি এবং এইভাবে কালার দিতে পারি। তারপরে আমরা যদি আরও এখানকার শীট তৈরি করতে চাই তাহলে আমরা কিন্তু এইভাবে শীট এখানে বিভিন্ন নাম লিখে আগে একটা তারিখ দিয়ে দিলাম, মানে সিরিয়াল নাম্বার দিয়ে দিলাম। এরকম আমরা তারিখ দিয়ে দিলাম এবং একটা তারিখ লিখি। তারিখ লিখে আমরা এবার তারিখ লিখে আমরা কি করি, আগের মতোই আমি আগেই দেখেছি এইভাবে একটা তারিখ নিয়ে আসলাম। মনে করেন কাকে কোন তারিখে কি পরিমাণ স্যালারি দেওয়া হলো সেইটা আমরা কি করব, এই তারিখ ওয়াইজ আমরা নাম লিখব। প্রথমে আমরা কি করব, এই এখানে কিন্তু তারিখগুলো দেখা যাচ্ছে না, এই ঘরটাকে আমরা একটু বড় করে নেব। সেটা বড় করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, বড় করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এখানে যেন বড় করে ফেলেছি। আর এটা কিন্তু মাঝখানে মিডলে আছে, কারণ আমরা এর আগে কিন্তু এই যে সেন্টার ক্লিক করেছিলাম, আমরা এই যে সেন্টারে কিন্তু এই যে সেন্টারে কিন্তু সিলেক্ট করা আছে, এই জন্য এটা কিন্তু মাঝখানে চলে এসেছে। এখন আমরা যদি নাম লিখতে চাই, এখানে নামের ঘরটাকে আমরা যদি একটু বড় করে নিই তাহলে আমরা কি করব, নামের ঘরটাতে একটু বড় লাগবে, যে আমরা এটা টেনে ধরে এটাকে আবার একটু বড় করে নিই। এখানে আমরা যদি নাম লিখতে চাই, বিভিন্ন নাম লিখতে নামের কলামটা একটু বড় রাখতে হবে, নামের ঘরটা আর একটু বড় লাগবে আমাদের। আমরা নামের ঘরটা বড়, আমরা এটা ডেজিগনেশনের ঘর, আমরা ডেজিগনেশনের ঘরটা আমাদের কি করতে হবে, এভাবে আমাদেরকে ডেজিগনেশনের ঘরটা আমাদের কি করতে হবে, বড় করতে হবে। এভাবে কিন্তু আমরা টেনে এরকম চিহ্ন আসতে হবে, তা নাহলে কিন্তু টানলে হবে না। এই যে মাঝে মাঝে ছেড়ে যায়, কারণ সিলেক্ট একটু প্রবলেম হলেই এটা কিন্তু আর একবার ভালো করে ধরে মাউসটা ধরে চেপে এর ডেজিগনেশন। তারপরে এখানে আমরা যদি কি বলি স্যালারি, যদি আমরা স্যালারিটা লিখি তাহলে এই ঘরটাও কিন্তু একটু বড় লাগবে। আমরা আর একটু টেনে এই যে এখন আমরা স্যালারি যদি লিখি, এখানে লিখলাম আমরা মনে করেন নেম, এখানে নেম লিখলাম। তারপরে আমরা কি করলাম, নেম লেখাটাকে আমরা মার্জ করে দিলাম, আমরা এটাকে সেন্ট্রাল করে দিলাম এবং এটাকে আমরা একটু বোল্ড করে দিই। একটু কালারও যদি করতে চাই আমরা পরে কালার করতে পারবো, তার আগে আমরা এখানে ডেজিগনেশন ডেজিগনেশন, এরপরে আমরা এখানে কি করি, সেন্ট্রাল করে দিই। এরকম সেন্ট্রাল। তারপরে আমরা এখানে যদি বলি স্যালারি, SLARY স্যালারি, তারপরে আমরা ট্যাব বাটন চাপি, তারপরে আমরা মাসগুলো লিখি। আমরা যদি মাস লিখতে চাই, মাসটা আমরা কিভাবে লিখবো, যেমন আমরা এখানে লিখলাম জানুয়ারি, সংক্ষেপে জানুয়ারি লিখলাম। এখন আমরা যদি এই পুরো মাসটা লিখতে চাই তাহলে আমরা এখানে আমরা একটু টেনে ধরবো, এরকম চিহ্ন আসলে আমরা টেনে ধরবো, চিহ্ন আসলে আমরা এই পাশে নিয়ে আসবো, একবারে এই পাশ পর্যন্ত আমরা এই যে দাগটা পর্যন্ত নিয়ে আসলাম। দেখছেন অটোমেটিক্যালি সবগুলো মান্থ কিন্তু এখানে চলে এসেছে। আমরা একসাথে এগুলোকে যে কাজটা করব, বোল্ড করব, আবার একসাথে একটা একই ধরনের কালার আমরা এখান থেকে একইভাবে দিয়ে দেবো। যে ফন্ট কালার আছে আমাদের, আমরা এখান থেকে এই কি দেব, কালারটা এই কালারটা দিয়ে দেই। এবং আমরা বোল্ড অলরেডি করেই ফেলেছি। আমরা এখন যে কাজটা করব সেটা হলো আর ফন্টটা একটু বড় করব, বড় করে দিই, 14 দিয়ে দিলাম, 14। তারপরে
একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। হ্যাঁ, ওকে। দেখুন আমরা কিন্তু অলরেডি এটা দিয়ে দিছি। আর এটা আমরা একসাথে সিলেক্ট করব, এটাও আমরা একসাথে সিলেক্ট করে একই ধরনের ভাবে কাজ করব, বোল্ড করব। তারপরে আমরা এখান থেকে একটা কালার চয়েস করে নিই। যে কালারটা বেশি, দেখুন এরপরে কিন্তু আমরা বোল্ড করেছি। তারপর লেখার সাইজটাও আমরা একটু বড় করে দিই। তাহলে কিন্তু এইভাবে কিন্তু আমরা দেখেন, এভাবে কিন্তু স্যালারি শিট আমরা বানাতে পারি জানুয়ারি মাস কার কত। এখানে দেখেন আমরা নাম যদি লিখে দিই, মনে করেন যে এখানে নাম, এভাবে দেখি আমরা নামটাও একটু দেখি, নামটা একটু করা যায় কিনা। এভাবে ধরে দেখেন জামাল কামাল, জামাল কামাল চলে এসেছে। যাক, এতগুলো নাম তো আমাদের লেখা সম্ভব না। এরকম মনে করেন যে নামটা আমরা কি করতে পারি, লিখতে পারি। এরকম ভাবে আমরা নাম এই তারিখ পর্যন্তই ঠিকঠাক মতোই চলে এসেছে। এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, নাম লিখতে পারি। এখানে দেখা যাচ্ছে তারিখের ঘরটা একটু উপরে চলে এসেছে, তারিখের ঘর থেকে আমাদের এটাই এসেছে। এখানে আমরা লিখতে পারতাম, কি লিখতে পারতাম, যাই হোক আমরা একটা কলাম এখান থেকে দেখি আমরা ইনসার্ট করতে পারি কিনা। একটা কলাম, না না, কলামটা ইনসার্ট করা যাবে না, এখানে তো লেখাটাই হয়ে যায়। আমরা কিন্তু এখানে তারিখটা এই কি করে ফেলেছি, তারিখের ঘরে আমরা এটাই করে ফেলেছি। যাই হোক আপনারা যখন ই করবেন তারিখটা খেয়াল রেখে এখানে তারিখটা খেয়াল রেখে আপনারা কাজটা করতে হবে। এইভাবে কিন্তু আমরা কিন্তু এখানে ব্যক্তির নাম লেখার এই নামগুলা দেখুন, আমরা নামগুলা কিন্তু একেবারে কি আছে, এই নামগুলো আমাদের আছে একেবারেই লেফট সাইডে। আমরা এটাকে সেন্ট্রালাইজ করে নিব, এই মাঝখানে চলে আসবে। আমরা নামগুলোকে লেখাটাও বড় করে ফেলবো। দেখুন এই যে লেখা বড় করে দিলাম। তারপর আমরা যদি কালার লিখতে চাই, কালার দিতে চাই, সেক্ষেত্রে আমরা কালারটাও দিতে পারবো। এইভাবে আমরা কি করতে পারি, এই কালারটা আমরা দিতে পারবো। এবার তারপর লেখাটা আমরা একটু বোল্ড করে দেই। আর তারিখের এটাও লেখাও দেখুন, তারিখের এটাও আমরা একটু বড় করে দিই, বোল্ড করে দিই, আর একটু বড় করে দিই। এভাবে কিন্তু আমরা কি করতে পারি, এভাবে কিন্তু আমরা ঘরে এই কাজগুলো করতে পারি। যাই হোক আমরা আমার ক্লাসের ডিউরেশন টাইমটা অনেক বড় হয়ে যাচ্ছে। আজকে আমি আসলে শুরু করতে দেখাতে চেয়েছিলাম বেসিক পর্যন্তই। আর যেহেতু আমি এই স্যালারি শিটটা করতে চেয়েছিলাম, সময় স্বল্পতার জন্য আজকে সম্ভব হবে না হয়তো। পরবর্তীতে আমি আসলে এর উপর আরও একটি টিউটোরিয়াল বানাতে চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন, ক্লাসটি উপভোগ করেছেন, আশা করি আপনারা মাইক্রোসফট এক্সেলের বেসিক ধারণা পেয়েছেন। এবং পরবর্তীতে আরও টিউটোরিয়াল পাওয়ার জন্য, এই রিলেটেড টিউটোরিয়াল পাওয়ার জন্য এবং এর পরবর্তী পার্ট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং কমেন্ট লাইক করে যাবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, সকলকে শুভকামনা জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।